বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বিবিসি বাংলার সব রেডিও শ্রোতাকে সুদীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্যে, আমাদের বেতার সাংবাদিকতার উপর আপনাদের আস্থা রাখার জন্য বিবিসি বাংলার সবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। খামেনির ভান্ডারে নতুন ভূমিকম্প মিসাইল, আছে ইলেকট্রোম্যাগনেটিক ক্ষমতা। দুদিক থেকে 5 বোমার আঘাত, শহীদ হলেন হামাসের মুখপাত্র আবু ওবায়দা। ইয়েমেন হামলায় শহীদ প্রধানমন্ত্রীর রক্তের হিসাব কঠিনভাবে চুকানো হবে, ইরানের আইআরজিসি। পুতিনকে দমাতে পশ্চিমাদের নীল নকশা, বড় যুদ্ধের প্রস্তুতি। প্রধানমন্ত্রীকে হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুথিদের। নোবেল নয়, নেতানিয়াহু এবং ট্রাম্প গণহত্যা পুরস্কার পাওয়ার যোগ্য, হঠাৎ কেন বললেন ইসরায়েলি কলামিস্ট। ইসরায়েল প্রথমবার ঠেকিয়ে দিল আরেক জাহাজ দিয়ে গাজা অভিমুখে গ্রেটা থুনবার্গ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। খামেনির ভান্ডারে নতুন ভূমিকম্প মিসাইল, আছে ইলেকট্রোম্যাগনেটিক ক্ষমতা। ইরান নতুন মিসাইলের উন্মোচন করে আবারও বিশ্বকে চমকে দিয়েছে। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের পর নিজের মিসাইল ভান্ডার আরও সমৃদ্ধ করেছেন আয়াতুল্লাহ খামেনি। এবার সেই ভান্ডার থেকে বের হয়েছে অভিনব মিসাইল রাস্তাখিজ, যা প্রচলিত বিস্ফোরক বহনের পাশাপাশি ইলেকট্রোম্যাগনেটিক বা ইএমপি অস্ত্র বহন করে। সামরিক বিশ্লেষকদের মতে এটি ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রকে বদলে দিতে সক্ষম। রাস্তাখিজ মিসাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর ইলেকট্রোম্যাগনেটিক ওয়ারহেড, যা সরাসরি লক্ষ্যবস্তু ধ্বংস না করেও ইলেকট্রনিক এবং যোগাযোগ ব্যবস্থাকে অচল করে দিতে পারে। এর মাধ্যমে বিদ্যুৎ গ্রিড, রাডার, কমিউনিকেশন নেটওয়ার্ক এবং অন্যান্য ইলেকট্রনিক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। মিসাইলটির দুটি ভিন্ন ওয়ারহেড রয়েছে, একটি প্রচলিত কৌশলগত হামলার জন্য এবং অন্যটি ইলেকট্রোম্যাগনেটিক হামলার জন্য। ইরান এই মিসাইলকে দেশের প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে এবং এটি মিসাইল এবং আমেরিকার হুমকি মোকাবেলায় একটি স্পষ্ট বার্তা। গত সপ্তাহে ওমান উপসাগর এবং উত্তর ভারত মহাসাগরে ইত্তেদার নামে নৌমহড়া চালিয়েছে তেহরান। এতে ইরানের বিমান বাহিনী এবং ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার ইউনিট অংশগ্রহণ করে। নতুন সেনাপ্রধান জেনারেল আব্দুর রহিম মুসাবির নেতৃত্বে ইরান এখন সর্বশক্তি দিয়ে ইসরায়েল মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে। রাস্তাখিজ মিসাইলের উন্মোচন পশ্চিম এশিয়ার ভূ রাজনীতিতে উত্তেজনা বাড়িয়েছে। পশ্চিমা সামরিক পর্যবেক্ষকরা উদ্বিগ্ন, কারণ এটি সামরিক সংঘাতে নতুন মাত্রা যোগ করতে পারে। ইরান পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও নিজেদের সামরিক প্রযুক্তিকে উন্নত করতে সক্ষম প্রমাণ করতে চাইছে। উল্লেখযোগ্য, ইতিমধ্যেই তেহরান 1068টি নতুন লঞ্চার তৈরি করেছে, যার মধ্যে 300টি ভারী ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণে সক্ষম। দুদিক থেকে 5 বোমার আঘাত, শহীদ হলেন হামাসের মুখপাত্র আবু ওবায়দা। ইসরায়েল জানিয়েছে গাজা সিটিতে বিমান হামলার হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু ওবায়দা নিহত হয়েছেন। শনিবার আল রিয়াল এলাকায় ইসরায়েলি বিমান হামলার পর এই খবর প্রকাশ্যে এসেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতেজ এই অভিযানের জন্য সেনাবাহিনী এবং নিরাপত্তা সংস্থা শিন বেটকে অভিনন্দন জানিয়েছে, তবে তিনি হামলার সুনির্দিষ্ট সময় বা অবস্থান জানাননি। আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, শিন বেট এবং সামরিক গোয়েন্দা শাখার তথ্যের ভিত্তিতেই আবু ওবায়দার অবস্থান শক্ত করা সম্ভব হয়। ওই সূত্রেই অভিযান পরিচালিত হয়। বিবৃতিতে আরো বলা হয়, 5টি ক্ষেপণাস্ত্র একই সঙ্গে দুটি দিক থেকে 6 তলা একটি ভবনের দ্বিতীয় তৃতীয় তলায় আঘাত হানে। ওই ফ্ল্যাট আগে এক ডেন্টিস্টের চেম্বার হিসেবে ব্যবহৃত হতো। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার পর আকাশে ডলারের নোট উঠতে দেখা যায়, যার একটি অংশ পরে স্থানীয়দের কাছ থেকে হামাস উদ্ধার করে। রোববার রাতে বিবিসি জানিয়েছে, হামাস এখনো আনুষ্ঠানিকভাবে আবু ওবায়দার মৃত্যুর খবর নিশ্চিত করেনি। তবে ফিলিস্তিনের পক্ষ দাবি করছে ওই হামলায় বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। স্থানীয় সাংবাদিকদের বরাতে জানা গেছে, অন্তত 7 জন নিহত এবং 20 জন আহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের মানুষ আতঙ্কে দৌড়াতে শুরু করে। প্রায় 40 বছর বয়সী আবু ওবায়দা দীর্ঘদিন ধরেই মুখ ঢেকে ভিডিও বার্তার মাধ্যমে হামাসের প্রচারণা চালিয়ে আসছিলেন। আল কাসাম ব্রিগেডের হয়ে তিনি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিতেন এবং হামাস সমর্থকদের কাছে একরকম প্রতীকে পরিণত হয়েছিলেন। শুক্রবার দেওয়া তার শেষ ভাষণে তিনি গাজা সিটিতে ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে সতর্ক করেছিলেন এবং বন্দী ইসরায়েলিদের ভবিষ্যৎ নিয়ে হুমকি দিয়েছিলেন। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কাতাজ বলেছেন, আবু ওবায়দার আরও অন্যান্য সহযোগীকেও টার্গেট করা হবে। ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা সম্প্রতি গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করেছে। জাতিসংঘ এই পরিকল্পনাকে বিধ্বংসী বলে আখ্যা দিয়েছে। ইয়েমেন হামলায় শহীদ প্রধানমন্ত্রীর রক্তের হিসাব কঠিনভাবে চুকানো হবে, ইরানের আইআরজিসি।
তেহরান ভিত্তিক ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক প্রাণঘাতী বিমান হামলাকে স্পষ্ট এবং যুদ্ধাপরাধ ও রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে অভিহিত করেছে। সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, অঞ্চলের ইসলামী প্রতিরোধ শক্তি, বিশেষ করে ইয়েমেনের জনগণ, জায়নিস্ট অপরাধীদের উপর ধ্বংসাত্মক জবাব দেবে। রবিবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, এই হামলায় ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমদ আল রাহাভি এবং মন্ত্রিসভার কয়েকজন সদস্য এবং কর্মকর্তার প্রাণহানি হয়েছে। এটিকে মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধ এবং রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের নগ্ন উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়। আইআরজিসি আরও জানায়, এই ঘৃণ্য হামলা জায়নিস্ট শাসনের নির্মমতা এবং অমানবিক চরিত্রের প্রতিফলন। গাজার চলমান গণহত্যার মতোই এই ঘটনাও যারা নীরব থেকেছে কিংবা সমর্থন দিয়েছে, বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্র, তাদেরকেও সমানভাবে দায় বহন করতে হবে। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের অমানবিক এবং সম্প্রসারণবাদী চরিত্র স্পষ্ট হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন এবং আন্তর্জাতিক নিরাপত্তার কারণে এই দখলদার শাসন অঞ্চল এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। আইআরজিসি আরও সতর্ক করে জানায়, ইসলামী প্রতিরোধ শক্তি, বিশেষ করে অবিচল ইয়েমেনি জনগণ, ঈমান, দৃঢ় সংকল্প এবং বিশ্বজুড়ে স্বাধীন জাতিগুলোর সমর্থন নিয়ে জায়নিস্ট শাসনের বিরুদ্ধে সিদ্ধান্তমূলক প্রতিরোধ গড়ে তুলবে। এছাড়া ইসলামী সরকারসমূহ, আন্তর্জাতিক সংস্থা এবং মানবাধিকার সংগঠনগুলোকে নিরাপত্তা এবং নিষ্ক্রিয়তা পরিহার করে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় আইআরজিসি। তারা ইয়েমেন ও গাজার নিপীড়িত জনগণের পাশে দাঁড়ানোর মাধ্যমে ইসরায়েলের চলমান অপরাধ বন্ধের পরিবেশ তৈরি করতে জোর দাবি জানায়। পুতিনকে দমাতে পশ্চিমাদের নীল নকশা, বড় যুদ্ধের প্রস্তুতি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে পশ্চিমা বিশ্বের কৌশল নিয়ে সম্প্রতি যে তথ্য উঠে এসেছে তা যথার্থভাবে সতর্কবার্তা বহন করছে। মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ থামানোর নানা প্রচেষ্টা চালাচ্ছে, তবে সেই প্রচেষ্টার মিত্রদের মধ্যে ইউক্রেন এমন একটি অবস্থান নিতে চাইছে না যা আত্মসমর্পণের দিকে নিয়ে যাবে। দীর্ঘ 3 বছরেরও বেশি সময় ধরে চলা এই সংঘাতে দেখা যাচ্ছে শান্তির সম্ভাবনা নয়, বরং দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। এর মানে হলো শক্তি বাড়িয়ে মস্কোকে চ্যালেঞ্জের মুখে ফেলতে চায় ইইউ রাষ্ট্রপ্রধানরা, যেন ভ্লাদিমির পুতিনের কাছে মাথা নত করতে না হয়। পশ্চিমা দেশগুলো এই পরিকল্পনার অংশ হিসেবে প্রয়োজনে কেএফকে সেনাদের বেতন, ড্রোন, অস্ত্র ও রাষ্ট্র পরিচালনার জন্য কয়েক বিলিয়ন ইউরো পাঠানোরও প্রস্তুতি নিচ্ছে। হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার জিরারতর রুশ সংবাদ মাধ্যম আরটিকে জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া ইউক্রেন সংঘাত সমাধানে শান্তির বদলে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি অভিযোগ করেছেন যে ইউরোপীয় কমিশন কার্যত ইউক্রেনীয় কমিশনে পরিণত হয়েছে, যা নিজেদের সদস্য রাষ্ট্রগুলোর চেয়ে কিয়েভের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে। শনিবার ডেনমার্কে অনুষ্ঠিত ইইউ পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে স্পষ্ট হয়েছে যে ব্রাসেলস এবং বেশিরভাগ সদস্য রাষ্ট্র দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, শান্তির জন্য নয়। কেএফকে ইতিমধ্যেই আরও 6 বিলিয়ন ইউরোর অস্ত্র সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে দ্রুত ইইউ সদস্য পদ দেওয়ার ব্যাপক প্রক্রিয়াও শুরু করেছে রাষ্ট্রগুলো। এর মধ্যেও রাশিয়ার অপরিশোধিত তেল ইউরোপের বিভিন্ন দেশে পৌঁছাচ্ছে, তবে ইইউ রাষ্ট্রগুলোর নতুন নিষেধাজ্ঞা আরোপের কথাও ভাবছে। জিরারতর অভিযোগ করেছেন, ইউরোপীয় কমিশন ট্রান্স কার্পাথিয়ায় বসবাসকারী হাঙ্গেরিয়ানদের এবং ইউরোপীয় জ্বালানি নিরাপত্তার বিষয়টি পুরোপুরি উপেক্ষা করেছে। ইউক্রেনের সংঘাতের কারণে জ্বালানি সরবরাহ বিপন্ন হলেও তারা এখনও হাঙ্গেরি এবং স্লোভাকিয়ার যৌথ চিঠির উত্তর দেয়নি। প্রধানমন্ত্রীকে হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুথিদের। ইসরায়েলের হামলায় ইয়েমেনের প্রধানমন্ত্রী এবং অন্যান্য রাজনৈতিক নেতাদের হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে হুথি বিদ্রোহীরা। শনিবার এই অঙ্গীকার করে তারা। বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি হামলায় প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে হুথিরা। শনিবার হুথিদের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মাহদি আল মাসাদ এক ভিডিও বিবৃতিতে বলেছেন, আমরা প্রিয় ইয়েমেনি জনগণ এবং শহীদ ও আহতদের পরিবারের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা প্রতিশোধ নেব এবং আমাদের ক্ষতগুলোকে বিজয়ে পরিণত করব। এদিকে হুথি পরিচালিত টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে দলটি বলেছে, গত 1 বছর ধরে সরকারের কার্যকলাপ এবং কার্যক্ষমতা মূল্যায়নের জন্য আয়োজিত একটি নিয়মিত কর্মশালার সময় মন্ত্রীদের লক্ষ্যবস্তু করা হয়েছিল। সেখানে হুথি বিদ্রোহীদের গোপন নেতার বক্তৃতা শোনার জন্য শীর্ষস্থানীয় কর্মকর্তারা জড়ো হয়েছিলেন। হুথিদের প্রতিরক্ষা মন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ নাসের আল আতিফি নিহতদের ঘোষণার পরপরই হুথি পরিচালিত টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলেছেন যে মার্কিন সমর্থিত ইহুদিবাদী শত্রুর মোকাবেলা করার জন্য সকল স্তরে প্রস্তুত হুথিরা। এদিকে শনিবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটেজ এই হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে। কাটেজ এই বিবৃতিতে বলেছেন যে ইসরায়েলি সেনাবাহিনী হুথি নেতৃত্বের উপর সজোরে আঘাত চালিয়েছে। নোবেল নয়, নেতানিয়াহু ও ট্রাম্প গণহত্যা পুরস্কার পাওয়ার যোগ্য। ইসরায়েলি কলামিস্ট গিডিয়ান লেডি বলেছেন,
যদি নেতানিয়াহু এবং ট্রাম্প কোনো পুরস্কারের যোগ্য হন, তবে এটি হবে এমন একটি পুরস্কার যা সৌভাগ্যবশত এখনো প্রতিষ্ঠিত হয়নি, গণহত্যা পুরস্কার। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুসারে অঞ্চল জুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা প্রায় 63,000 ছাড়িয়ে গেছে। একই সময়ে 1.5 লাখের বেশি মানুষ আহত হয়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। চলতি বছরের শুরুতে যুদ্ধবিরতি ভঙ্গের পর 27 মে থেকে ইসরায়েল জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোকে এড়িয়ে গাজায় হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে একটি পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করেছে। এতে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র। ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপর গুলি চালিয়ে যাচ্ছে। এর ফলে শত শত মানুষ নিহত হচ্ছে। এর মাঝে ইসরায়েল সম্পূর্ণ গাজা দখলের জন্য আক্রমণ তীব্র করেছে। হারেজের লেখা এক কলামে গিডিয়ান লেডি বলেছেন, গাজায় রক্তপাতের জন্য ডোনাল্ড ট্রাম্পের মতো অন্য কোনো ইসরায়েলি এতটা দায়ী নন। লেভির মতে, ট্রাম্প একটি ফোন কলের মাধ্যমে যুদ্ধ শেষ করতে পারেন, তবে তিনি তা করতে পারেনি। তিনি আরো বলেন, ট্রাম্প কেবল ফোন করেননি তাই নয়, তিনি ইসরায়েলি যুদ্ধযন্ত্রকে অর্থায়ন, অস্ত্র এবং সমর্থন অব্যাহত রেখেছে, যেন কিছুই হচ্ছে না। প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। উপত্যকা জুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি। ইসরায়েল প্রথমবার ঠেকিয়ে দিল আরেক জাহাজ নিয়ে গাজা অভিমুখে গ্রেটা থুনবার্গ। জলবায়ু পরিবর্তন আন্দোলনের কর্মী গ্রেটা থুনবার্গ আবারও গাজার উদ্দেশ্যে ত্রাণবাহী জাহাজ নিয়ে রওনা দিয়েছেন। রোববারে স্পেনের বার্সেলোনা বন্দর থেকে যাত্রা শুরু করা এই নৌবহরের লক্ষ্য ইসরায়েলি অবরোধ ভেঙে গাজায় খাদ্য এবং অন্যান্য মানবিক সহায়তা পৌঁছানো। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেটার নৌবহরকে বিদায় জানাতে বার্সেলোনার বন্দরে জড়ো হন হাজারো মানুষ। তারা ফিলিস্তিনি পতাকা নেড়ে ফ্রি প্যালেস্টাইন এবং এটা যুদ্ধ নয়, গণহত্যা স্লোগান দিয়ে জাহাজগুলোকে বিদায় জানান। সফর শুরুর আগে থুনবার্গ বলেছেন, এটি এমন এক মিশন যা চ্যালেঞ্জ জানাচ্ছে সেই সহিংস আন্তর্জাতিক ব্যবস্থাকে, যে ব্যবস্থা আন্তর্জাতিক আইন রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ। এটি থুনবার্গের দ্বিতীয় প্রচেষ্টা। এর আগে গত জুনে তিনি অন্য কয়েকজন কর্মীর সঙ্গে গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, কিন্তু ইসরায়েলি বাহিনী তাদের ছোট জাহাজ আটক করে এবং তাদের ইসরায়েল থেকে বের করে দেয়। 2007 সাল থেকে ইসরায়েল গাজায় নৌ অবরোধ চালু রেখেছে। দেশটি বলেছে, হামাসের কাছে অস্ত্র পৌঁছানো ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইসরায়েলের আগের প্রচেষ্টা এবং থুনবার্গের জুনের উদ্যোগকেও হামাসপন্থী প্রচারণা হিসেবে বর্ণনা করেছে। অন্যদিকে নৌবহরের আয়োজকেরা বলেছেন, বিশ্ব নেতারা ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছেন, যার ফলে গাজায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। গ্লোবাল হাঙ্গার মনিটরের তথ্য মতে গাজার কিছু অংশ ইতিমধ্যেই দুর্ভিক্ষে ভুগছে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। খামেনির ভান্ডারে নতুন ভূমিকম্প মিসাইল, আছে ইলেকট্রোম্যাগনেটিক ক্ষমতা। দুদিক থেকে 5 বোমার আঘাত, শহীদ হলেন হামাসের মুখপাত্র আবু ওবায়দা। ইয়েমেন হামলায় শহীদ প্রধানমন্ত্রীর রক্তের হিসাব কঠিনভাবে চুকানো হবে, ইরানের IRGC। পুতিনকে দমাতে পশ্চিমাদের নীল নকশা, বড় যুদ্ধের প্রস্তুতি। প্রধানমন্ত্রীকে হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুথিদের। নোবেল নয়, নেতানিয়াহু এবং ট্রাম্প গণহত্যা পুরস্কার পাওয়ার যোগ্য, হঠাৎ কেন বললেন ইসরায়েলি কলামিস্ট। ইসরায়েল প্রথমবার ঠেকিয়ে দিল আরেক জাহাজ দিয়ে গাজা অভিমুখে গ্রেটা থুনবার্গ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। All content on this channel is for educational and informational purposes only. We do not promote violence, misinformation, or any illegal activity.